হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্টয়চিওমেট্রির আরও একটা দুটো ছোটো ছোটো টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে পিওএসি অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন অর্থাৎ পরমাণুর সংরক্ষণ। এখন এটা নতুন কোনো থিওরি নয়, এটা হচ্ছে আসলে ভরের সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস, এটারই একটা অন্য একটা রূপ। এখন আমরা জানি যে কোনো কেমিক্যাল রিয়াকশানে কি হয়, ভর সংরক্ষিত হয়, মাস কনজার্ভড হয়, অর্থাৎ রিয়াক্ট্যান্টগুলোর টোটাল মাস এবং প্রোডাক্টগুলোর টোটাল মাসটা সমান হয়। এখন এই যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের টোটাল মাসটা ইকুয়াল, এইটা বোঝানোর জন্য আমাদেরকে কী করতে হয়, কেমিক্যাল রিয়াকশানটাকে ব্যালেন্স করতে হয়। ঠিক আছে, এখন দেখো আমি একটা ব্যালেন্সড ইকুয়েশন এখানে লিখছি, আবারও খুবই একটা ছোট ইকুয়েশন যেটা দিয়ে আমরা শুরু করি অনেক সময়। নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস রিয়াকশন করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করেছে। এবার এখানে ভর সংরক্ষিত হয় আমরা জানি, টোটাল নাইট্রোজেন এখানে 28 গ্রাম, আর এখানেও দুটো নাইট্রোজেন 28 গ্রাম, এখানে 6টা হাইড্রোজেন পরমাণু 6 গ্রাম, এখানেও 6টা হাইড্রোজেন পরমাণু 6 গ্রাম, সব মিলিয়ে দুদিককার মাস ইকুয়াল। সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমরা ইকুয়ালাইজ করি ব্যালেন্স করতে গিয়ে, সেটা কি, সেটা হচ্ছে পরমাণুর সংখ্যা, নাম্বার অফ অ্যাটম, এটাকেও আমরা ব্যালেন্স করি। দেখো এখানে টোটাল নাইট্রোজেন পরমাণু কটা আছে, দুটো। ডান দিকেও প্রোডাক্ট সাইডেও নাইট্রোজেন পরমাণুর সংখ্যা দুটো, হাইড্রোজেন পরমাণু 6টা, এখানেও হাইড্রোজেন পরমাণু 6টা। অর্থাৎ কেমিক্যাল রিয়াকশানে যেমন ভর সংরক্ষিত থাকে, একই রকমভাবে নাম্বার অফ অ্যাটম, পরমাণুর সংখ্যাটাও সংরক্ষিত থাকে। তাহলে ভাবো, পরমাণুর সংখ্যা যদি সংরক্ষিত হয়, অর্থাৎ দুদিকে যদি নাইট্রোজেনের নাম্বার অফ অ্যাটম যদি সেম থাকে, তাহলে ন্যাচারালি নাম্বার অফ মোলটাও সেম থাকবে। তো আমরা এই দুটো বক্তব্য আগে লিখে নিই, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। দেখো না, প্রথম কথা হচ্ছে যে ইন এ কেমিক্যাল রিয়াকশান না, প্রথমে এটা লিখবো না, প্রথমে লিখবো যে POAC is just another form of law of conservation of mass। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এবার আমি যেটা প্রথমে লিখতে চাইছিলাম, যে in a chemical reaction number of atoms of an element is conserved। নাম্বার অফ অ্যাটমটা, পরমাণুর সংখ্যাটা কনজার্ভ থাকে, সংরক্ষিত থাকে। সো ইজ ইটস নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোল যেমন, আমি নাম্বার অফ অ্যাটম যেমন সংরক্ষিত থাকবে, একই রকমভাবে নাম্বার অফ মোলটাও সংরক্ষিত থাকবে। যদি আমি বলি যে এখানে দুটো নাইট্রোজেন পরমাণু আছে আর এদিকেও দুটো নাইট্রোজেন পরমাণু আছে, ঠিক আছে, পরমাণুর সংখ্যা একই রকমভাবে যদি আমি এটাকে দুটো নাইট্রোজেন পরমাণু না বলে আমি যদি বলি যে 2/Na এত মোল নাইট্রোজেন পরমাণু আছে, তাহলে এদিকেও অত মোলই নাইট্রোজেন পরমাণু আছে। ঠিক আছে, তো দুটো পয়েন্ট আশা করা যায় ক্লিয়ার হলো। এবার আমরা একটা এক্সাম্পল দেখব, যেখান থেকে আমরা পিওএসির অ্যাপ্লিকেশানটা, মানে এটা কিভাবে আমি অ্যাপ্লাই করব। অ্যাকচুয়ালি পিওএসি হচ্ছে একটা অ্যাপ্লিকেশান, এটা কোনো থিওরি নয়। আমরা বুঝলাম যে এটা ল অফ কনজারভেশন অফ মাসেরই আর একটা রূপ। এখন এটাকে আমরা স্টয়চিওমেট্রির যে বিভিন্ন প্রবলেমগুলো করি, যেগুলো আমরা আগের 2-3টে ক্লাসে করেছি স্টয়চিওমেট্রির, সেই সমস্ত প্রবলেমগুলোতে আমরা পিওএসিটাকে কাজে লাগাই। এবার পিওএসিটাকে ইকুয়েশানে কাজে লাগানোর আগে পিওএসি সংক্রান্ত আরও 2-একটা ইনফরমেশান আমাদের জানা দরকার। দেখো একটা এক্সাম্পল নিই, সালফিউরিক অ্যাসিড নিলাম আমরা 10 মোল, 10 মোল সালফিউরিক অ্যাসিড নিয়েছি। এখন যদি বলি যে 10 মোল সালফিউরিক অ্যাসিডে কত মোল হাইড্রোজেন পরমাণু আছে বা কত মোল অক্সিজেন পরমাণু আছে, তাহলে কী করে বের করব? হাইড্রোজেন পরমাণু, একটা H2SO4 মলিকিউলের মধ্যে হাইড্রোজেন অ্যাটম কতগুলো আছে? দুটো। তাহলে 10 মোলে কতগুলো থাকবে? 10 × 2 20 মোল, রাইট। এখন এই যে দুইটা, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিকতা বা অ্যাটমিসিটি।
যেমন অক্সিজেনের অ্যাটমিসিটি হচ্ছে 4। অ্যাটমিসিটি মানে হচ্ছে একটা নির্দিষ্ট মলিকিউলের মধ্যে কোনো একটা পার্টিকুলার অ্যাটম কতগুলো আছে, সেটাই তার অ্যাটমিসিটি বা পারমাণবিকতা। অক্সিজেন পরমাণু এখানে 4টে আছে একটা অণুর মধ্যে, তাই অক্সিজেনের পারমাণবিকতা বা অ্যাটমিসিটি 4, হাইড্রোজেনের 2। তাহলে একটা মলিকিউলে যদি 4টে অক্সিজেন থাকে তাহলে 10 মোলে 4 × 10 মোল থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন অ্যাটম কত হবে, এই 10 মোল সালফিউরিক অ্যাসিডে নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন অ্যাটম কত হবে, 2 × 10 মানে 20 মোল। একই রকমভাবে সালফার অ্যাটম কতগুলো হবে দেখো, 1 × 10। কেন? কারণ এর অ্যাটমিসিটি 1 আর অক্সিজেনের হচ্ছে অ্যাটমিসিটি 4, তাই 4 × 10। আশা করা যায় এটা বুঝতে কোনো সমস্যা নেই। এবার দেখো আরও একটা এক্সাম্পল আমরা যদি দিই, সাপোজ ক্যালসিয়াম ফসফাইড Ca3P2। ক্যালসিয়াম ফসফাইড এই কম্পাউন্ডটার মধ্যে এখন যেমন আমি এখানে 10 মোল বললাম, এখানে আমি কিছু বলছি না, কত মোল সেটা সাপোজ আননোন। তাহলে আমি কি বলতে পারবো যে যত মোল আমি এই কম্পাউন্ডটা নেব তার মধ্যে তত × 3 মোল ক্যালসিয়াম অ্যাটম থাকবে আর তত × 2 মোল ফসফরাস অ্যাটম থাকবে। তাহলে আমরা বলবো যে আবারও মোলস অফ ক্যালসিয়াম অ্যাটম ইকুয়াল টু 3 × মোলস অফ ক্যালসিয়াম ফসফাইড টেকেন। যতটা ক্যালসিয়াম ফসফাইড নেব, যত মোল নেব তত মোল × 3, এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাটমের সংখ্যা, ক্যালসিয়াম পরমাণুর মোল সংখ্যা। মোলস অফ কোনো একটা অ্যাটম মানে নাম্বার অফ মোলস অফ অ্যাটম, মানে নাম্বার অফ মোলকে অনেক সময় আমরা মোলও লিখি। নিশ্চয়ই তোমরা এইটা আর এইটা যে সেম, এটা নিশ্চয়ই বিগত বেশ কয়েকটা ভিডিওতে বুঝতে পেরেছো। তো কী হয়, শর্টে লেখার জন্য অনেক সময় নাম্বার অফ মোল লেখে না কেউ, মোলস লেখে। মোলস মানে নাম্বার অফ মোলস। তাহলে মোলস অফ ফসফরাস অ্যাটম কতগুলো থাকবে, 2 × মোলস অফ Ca3P2 টেকেন। এখন এইগুলো কেন লিখছি, এইগুলো হচ্ছে আমাদের ওই পিওএসির যে অ্যাপ্লিকেশান সেইটা করার জন্য এইগুলো আমাদের দরকার লাগবে। মানে একটা মলিকিউলকে দেখে তার ভেতরে কোনো একটা অ্যাটম কত মোল আছে সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি এই দুটোকে এরকম না লিখে আমরা যদি একটা জেনারেলাইজড একটা যদি ইকুয়েশন লিখি, AXBY, এই কম্পাউন্ডটার মধ্যে যদি আমি বলি যে মোলস অফ A কতগুলো আছে, X × মোল অফ দিস কম্পাউন্ড, তাহলে X × মোলস অফ AXBY, আর মোলস অফ B Y × মোলস অফ AXBY। মানে একটা মলিকিউলকে দেখে আমরা যেন এই ইকুয়েশানটা লিখতে পারি যে ওর ভেতরে কোনো একটা পার্টিকুলার অ্যাটম কত মোল আছে, সেটা যেন আমরা লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা, ঠিক আছে। এখন আমরা যদি ভাষায় লিখি বাই ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা এরকম লিখতে পারি যে মোলস অফ অ্যান অ্যাটম ইন আ মলিকিউল, ঠিক আছে। একটা অণুর মধ্যে কোনো একটা অ্যাটমের কত মোল আছে সেটা ইকুয়াল টু ইটস অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি মানে এই সাফিক্সে যে সংখ্যাগুলো আছে সেটা, ইনটু মোলস অফ দ্য কম্পাউন্ড। এইটাই আমরা 3টে এক্সাম্পল দিয়ে করলাম। মোট কথা এই যে ফর্মুলাটা, এইটাই আমরা এরপরে বারবার যখনই আমরা পিওএসি অ্যাপ্লাই করব তখনই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এবার দেখে নেওয়া যাক যে পিওএসি অ্যাপ্লিকেশান আমরা কেমিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে কীভাবে করি। দেখো, তো এবার আমি লিখছি, দেখো অ্যাপ্লিকেশান অফ পিওএসি ইন কেমিক্যাল রিয়াকশন। ধরো আমি একটা এক্সাম্পল দিই এরকম,
ধরো C4H10 বিউটেন, বিউটেনকে আমি কম্বাসন বা দহন বিক্রিয়া করাচ্ছি, করলে পরে ন্যাচারালি CO2 আর H2 তৈরি হবে। এখন POAC হচ্ছে এমন একটা কী বলবো, এমন একটা টুল, একটা হাতিয়ার, যেটা ব্যবহার করে আমরা স্টয়চিওমেট্রির প্রবলেম সলভ করব উইদাউট ব্যালেন্সিং দ্য কেমিক্যাল ইকুয়েশন। অনেক সময় এরকম হয় যে একটা বড় ইকুয়েশন দিয়ে দেয়, সেটা ব্যালেন্স করতেই আমাদের অনেক সময় লেগে যায়। ব্যালেন্স না করে কি করে আমি স্টয়চিওমেট্রির প্রবলেমগুলো সলভ করব, সেইটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে POAC জানতে হবে। এখন আগের দুটো এক্সাম্পল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে POACটা অ্যাপ্লিকেবল হয় কোনো একটা নির্দিষ্ট পরমাণুর জন্য, একটা হোল মানে মলিকিউলের জন্য কিন্তু হয় না। যেমন আমরা আগের এক্সাম্পলগুলো করলাম যে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের নাম্বার অফ মোল কত। এবার এই যে আমি এটা বের করলাম, এটার মানেই হচ্ছে যে আমি হাইড্রোজেন পরমাণুটার ওপরে POAC অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন সেইটা আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, দেখো এইখানে আমি কি করছি, এখানে টোটাল ধরনের অ্যাটম আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে এই 3 ধরনের এলিমেন্টের উপরে আমি POAC অ্যাপ্লাই করতে পারি। কি করব দেখো, তা প্রথমে আমি লিখব যে এখানে POAC অন কার্বন। কার্বনের উপরে যদি আমি POAC অ্যাপ্লাই করি, POACর মিনিং কি, রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট সাইডে নাম্বার অফ অ্যাটম সমান থাকবে। তাহলে আমি এটা বলতে পারি, এখন দেখো এই বিউটেনের মধ্যে নাম্বার অফ কার্বন অ্যাটম কতগুলো আছে, আমি তো জানি না এখানে কত মোল নিয়েছে, আমি তো ব্যালেন্স করিনি। যদি এখানে 5 হতো কথার কথা, তাহলে আমি বলতে পারতাম যে কার্বনের মোল সংখ্যা হচ্ছে 5 × 4 20। কিন্তু এখন আমি কী লিখবো, আমি যখন POACর কীভাবে অ্যাপ্লাই করে সেটা যখন আমি জেনে গেলাম আগের এক্সাম্পলগুলোতে, তো আমি এখন লিখতে পারি এখানে দেখো 4 × মোলস অফ C4H10। এটাই তো, এই পার্টিকুলার কম্পাউন্ডের মধ্যে কার্বন পরমাণুর মোল সংখ্যা এটাই তো 4 × এটা, যেমন ক্যালসিয়াম ফসফাইডে আমরা করলাম 3 × নাম্বার অফ মোলস অফ কম্পাউন্ড, সেটা হচ্ছে ক্যালসিয়ামের নাম্বার অফ মোল। তাহলে এইটা হচ্ছে কার মোল সংখ্যা বোঝাচ্ছে, কার্বন পরমাণুর মোল সংখ্যা রিঅ্যাক্ট্যান্ট সাইডে। প্রোডাক্ট সাইডে কত, প্রোডাক্ট সাইডে দেখো এখানে কার্বনের কত অ্যাটমিসিটি 1, তাহলে 1 × মোলস অফ CO2। এইটা হচ্ছে CO2-র মধ্যে কার্বন পরমাণুর মোল সংখ্যা। এবার এই দুদিকে মোল সংখ্যা কী হবে, ইকুয়াল হবে। দুদিকে যদি নাম্বার অফ অ্যাটম সেম হয় তাহলে নাম্বার অফ মোলস অফ অ্যাটমও সেম হবে। তাহলে এই যে আমি ইকুয়েশনটা বানালাম, এই ইকুয়েশনটাকে আমরা বলবো যে কার্বনের উপরে POAC অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটা আমরা তৈরি করলাম। এরকম যতগুলো বিভিন্ন ধরনের এলিমেন্ট রিঅ্যাকশনের মধ্যে আছে সবার ওপরেই POAC অ্যাপ্লাই করা যায়। সেকেন্ড দেখো, POAC অন হাইড্রোজেন যদি করি, তাহলে আমি এখানে লিখব কি 10 × মোলস অফ C4H10। আর হাইড্রোজেন ওদিকে কটা আছে দেখো, হাইড্রোজেন কোথায় আছে, শুধুমাত্র জলের মধ্যেই আছে। একটা মলিকিউলে হাইড্রোজেন কটা, দুটো, তাহলে 2 × মোলস অফ H2O। তা যত মোল ডান দিকে H2O থাকবে তত × 2 এত মোল থাকবে হাইড্রোজেন। এবার ডান দিকে আর বাঁ দিকে টোটাল হাইড্রোজেন ইকুয়াল। আর লাস্ট হচ্ছে POAC অন অক্সিজেন। এর ক্ষেত্রে কি হবে দেখো, এর ক্ষেত্রে হয়ে যাবে এখানে অক্সিজেন কটা লিখব, অক্সিজেন ও মানে কিন্তু এখানে অক্সিজেন পরমাণু, হ্যাঁ অ্যাটম। তাহলে 2 × মোলস অফ অক্সিজেন মলিকিউল ইকুয়াল টু কী হবে এদিকে দেখো। এবার অক্সিজেন কিন্তু ডান দিকে 2 জায়গাতেই আছে, তাহলে ডান দিকে টোটাল অক্সিজেনের মোল সংখ্যা কত হয়, পরমাণুর মোল সংখ্যা। তাহলে দেখো 2 × মোলস অফ CO2 প্লাস 1 × মোলস অফ H2O। এই দুটো যোগ করলে টোটাল আমি যত অক্সিজেন পরমাণু পাবো সেটাই হচ্ছে বাঁ দিকে থাকবে, তবেই তো অ্যাটমটা কনজার্ভড হবে। তাহলে এই 3টে ইকুয়েশান হচ্ছে 3টে আলাদা আলাদা অ্যাটমের জন্য POAC ইকুয়েশান। এবার এইগুলো আমি হঠাৎ করে লিখলাম কেন, মানে কী কাজ এটা দিয়ে,
এবার ধরা যাক এরকম কোয়েশ্চেন হয়েছে, আমাকে দিয়েছে যে এখানে প্রশ্নটা হচ্ছে যে সাপোজ 10 মোল তোমাকে C4H10 দিয়েছে, ঠিক আছে? 10 মোল C4H10 দিয়েছে আর বলেছে যে এখান থেকে মোলস অফ CO2 কতটা তৈরি হবে সেটা ক্যালকুলেট করো। এখন আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি। এত মোল একটা রিঅ্যাক্ট্যান্ট দিয়েছে, সেখান থেকে আর একটা কারোর ডেটা জানতে চেয়েছে। যখন একটা মাত্র সাবস্টেন্সের ডেটা দেওয়া থাকে তখন আমরা কি করি, প্রথমে তো ইকুয়েশনটা ব্যালেন্স করি। ব্যালেন্স করার পরে আমরা নর্মাল যে মেথড, যে যেটার বের করতে হবে সেটার কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই যেটার থেকে বের করতে হবে তার কোএফিসিয়েন্ট ইনটু যত মোল দেওয়া আছে, এই ফর্মুলা আমরা ইউজ করি। এখন ওটাই আমরা এখানে অন্যরকমভাবে করব। কীভাবে করব দেখো, তাহলে আমি পিওএসি অন কার্বন এইটাকে আমি অ্যাপ্লাই করব। কেন এটাকে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করবো কেন? কারণ এই যেখান থেকে যেটা ডেটা দেওয়া আছে এবং যেটার ডেটা বের করতে দিয়েছে দুজনের মধ্যে কমন এলিমেন্ট একটা আছে, সেটা হচ্ছে কার্বন। এবার এখানে একটা কথা বলে রাখি যে পিওএসি আমি তখনই অ্যাপ্লাই করব, মানে অ্যাপ্লাই করলে তখন আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যখন আমি দেখব যে দুজনের মধ্যে রিলেশনটা ওরা বের করতে দিয়েছে, মানে যার ডেটা দেওয়া আছে এবং যার ডেটা বের করতে দিচ্ছে, এই দুজনের মধ্যে যদি একটা কমন এলিমেন্ট থাকে এবং সেই এলিমেন্টটা যদি আর অন্য কোথাও না থাকে, ঠিক আছে? যেমন ধরো এখানে অক্সিজেন যদি বলি, তাহলে অক্সিজেন এখানে আছে, প্রোডাক্ট সাইডে এখানে আছে, প্লাস এখানেও আছে, দু জায়গাতেই আছে। তাহলে বাঁ দিকের সঙ্গে আমাকে ডান দিকের অনেকজনকে রিলেট করাতে হচ্ছে। কিন্তু যখন আমি দেখছি যে একজনের সঙ্গে একজনকেই রিলেট করলে কাজ মিটে যাচ্ছে, তখন খুব তাড়াতাড়ি পিওএসিটা অ্যাপ্লাই করা যায়। এবার এক্সাম্পলগুলো দেখতে থাকো পরপর, তাহলে এগুলো বুঝতে আর একটু সুবিধা হয়ে যাবে। এখন দেখো, তাহলে আমি এই দুটো আচ্ছা না, মুছলে তো হবে না, আমি জাস্ট এখান থেকে সিম্পলি এখানে আসছি। তাহলে দেখো 4 ইন্টু মোলস অফ C4H10 কত মোল নেওয়া হয়েছে? 10 মোল। সো দিস ইকুয়াল টু 1 ইন্টু মোলস অফ CO2, N অফ CO2 লিখলাম আমি এখানে, নাম্বার অফ মোল অফ CO2। তাহলে আমি সিম্পলি এখান থেকে পেয়ে গেলাম যে N অফ CO2 হচ্ছে কত? 40 মোল। তাহলে 40 মোল CO2 তৈরি হবে। দেখো এক লাইনে অঙ্কটা হয়ে গেল ব্যালেন্স না করে। তাহলে আমাকে যদি এখানে ব্যালেন্স করতে হতো, তারপরে ওই ইকুয়েশনটা লিখতে হতো, তাহলে আর একটু বেশি সময় লাগতো। সিম্পলি আমি এই ইকুয়েশনটা সলভ করে আমি এক লাইনে আনসার পেয়ে গেলাম। অনেক সময় তো এরকমও হয় যে পিওএসি অ্যাপ্লাই করলে মুখে মুখেই আনসার হয়ে যায়। এখন আমাদের তো কাজটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি যাতে আমরা প্রবলেমটা সলিউশনে আসতে পারি, কারণ টাইম ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর। এইবার দেখো, যদি কোয়েশ্চেনটাকে আরও এরকম এক্সটেন্ড করা যায় যে CO2 এতটা তৈরি হলো, এবার জল কতটা, ওয়াটার মলিকিউল কতটা তৈরি হবে, তখন আমরা কী করবো? দেখো, ওয়াটার মলিকিউল তৈরি করতে বললে আমরা কী করি? দেখো, ওয়াটার কোথায় আছে, জল কোথায় আছে? দেখো এখানে আছে, এই দুটোর মধ্যে একটা ইকুয়েশন আছে। তাহলে আমরা যদি এইটাকে যদি আমি আবার অ্যাপ্লাই করি, তাহলে আমি কি লিখতে পারি? 10 ইন্টু কত মোল নেওয়া হয়েছে? 10 মোল ইকুয়াল টু 2 ইন্টু নাম্বার অফ মোল অফ হাইড্রোজেন। আবারও দেখো এখান থেকে এক লাইনে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 50 মোল হয়ে যাবে না? তাহলে 50 মোল আমার তৈরি হয়ে গেল হাইড্রোজেন, সরি H2O। এখন এখান থেকে যেমন আমরা নাম্বার অফ মোল বের করতে পারছি, যদি কোয়েশ্চেনটা আরেকটু এক্সটেন্ডেড হয় যে কত উৎপন্ন CO2 এর মাস কত, বা একটা সার্টেন টেম্পারেচার প্রেশার বলে দেবে, ভলিউম কত, তাহলে সেগুলো আমরা বের করতে পারবো এখান থেকে। আচ্ছা দেখো, আমরা কি পেয়ে গেলাম? CO2 পেয়ে গেলাম, জল পেয়ে গেলাম, বিউটেন তো বলেই দিয়েছে, বাকি থাকলো একমাত্র অক্সিজেন। যদি কোয়েশ্চেনটা এরকমও হয় যে 10 মোল যদি আমি C4H10 নিই, তাহলে তার কমপ্লিট কম্বাসনের জন্য কত মোল অক্সিজেন লাগবে, তাহলে আমাকে কী করতে হবে? এর সঙ্গে একে রিলেট করতে হবে। এবার দেখো, আমি অলরেডি এই দুটো পেয়ে গেছি, এই দুটো যদি পেয়ে গেছি তাহলে আমি এখান থেকে এটা বের করতে পারবো। তাহলে আমি কী লিখবো? দেখো এখান থেকে আমি এবার যদি এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি, এখানটা লিখছি দেখো, 2 ইন্টু নাম্বার অফ মোল অফ অক্সিজেন ইকুয়াল টু 2 ইন্টু মোল অফ CO2। মোল অফ CO2 কত বেরিয়েছে? 40। তাহলে এটা কত হয়ে গেল? 80 প্লাস 50, 130 মোল। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু নাম্বার অফ মোল অফ অক্সিজেন। তাহলে নাম্বার অফ মোল অফ অক্সিজেন কত? 130/2, তাই না? তাহলে 65 মোল।
ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পিওএসির অ্যাপ্লিকেশান। এখন আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, সেইটা দেখো পিওএসি অ্যাপ্লাই করে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অঙ্কটা। দেখো দুটো জিনিস আমি একটু বলি সেকেন্ড অঙ্কটা করার আগে। আমি প্রথম অঙ্কটা বলার সময় আমি দুটো কথা ওখানে বলেছিলাম যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি চাইছি যে লেখানো থাক, তাহলে তোমাদের পরে খুব সুবিধা হবে। এক নম্বর হচ্ছে দেখো আমি এটা বলেছিলাম যে উই ক্যান রিলেট টু কম্পাউন্ডস, actually we can relate moles of two compound in which one atom is common. একটা অ্যাটম যদি কমন থাকে তাহলে ওদেরকে রিলেট করা যায়, ওদের মোলগুলোকে রিলেট করা যায় পিওএসি ইকুয়েশন থেকে। অ্যান্ড that atom is not present in other compounds. অন্য কম্পাউন্ডগুলোতে যদি প্রেজেন্ট থাকে তাহলে রিলেট করানোটা একটু অসুবিধা। যেমন ধরো আমরা দেখলাম যে আমরা যখন অক্সিজেনের মূল সংখ্যা বের করতে চাইলাম তখন আমাদের ওদিকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মলিকিউল দুটোই আগে বের করে নিতে হয়েছিল। এখন ওই পার্টিকুলার প্রবলেমটাতেই যদি এরকম থাকতো যে ওই 10 মোল বিউটেন তার সঙ্গে কমপ্লিট কম্বাশনের জন্য কত মোল অক্সিজেন লাগবে, যদি শুধু অক্সিজেনটাই বের করতে বলতো আমাকে, তাহলে তো আমি আগে যেমন CO2 বা H2O বের করে নিয়েছিলাম এক্ষেত্রে সেটার ওখানে দরকার ছিল না। কিন্তু আমি যদি পিওএসি অ্যাপ্লাই করে অক্সিজেন বের করতে চাই তাহলে কিন্তু আমাকে CO2 আর H2Oর মোলটা বের করে নিতে হতো। সুতরাং পিওএসি ব্যাপারটা ওই ক্ষেত্রে কিন্তু হতো, অঙ্কটা নিশ্চয়ই হতো, কিন্তু অনেক টাইম টেকিং হয়ে যেত। আমাদের টার্গেট হচ্ছে টাইমটাকে ম্যানেজ করা। তো পিওএসি ছাড়াও অঙ্কটা কীভাবে করা যেত, ব্যালেন্স করে করা যেত সিম্পলি। তাহলে কখন আমি একটা পার্টিকুলার প্রবলেম ব্যালেন্স করে নর্মাল ওয়েতে যাব আর কখন আমি পিওএসি অ্যাপ্লাই করব ব্যালেন্স না করে, এইটা কি হবে, এইটা আমরা যত বেশি প্রবলেম সলভ করতে থাকবো তত আমরা নিজেরাই জাজ করতে পারবো এটা, যে কোন অঙ্কটার জন্য আমি পিওএসি অ্যাপ্লাই করব যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কোনটায় আমি পিওএসি অ্যাপ্লাই করব না। ঠিক আছে? তো এটা প্রবলেমগুলো আরও করলে তখন ব্যাপারটা আরও ইজিয়ার হবে। আর 2 নম্বর হচ্ছে যেটা আমি বললাম একটু আগেই, যে পিওএসি ইজ আ টুল applied in chemical calculations when we don't want to ব্যালেন্স দ্য ইকুয়েশনটাকে যখন আমরা ব্যালেন্স করতে চাইছি না তখন পিওএসি ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। এইবার আমি সেকেন্ড প্রবলেমটা বলছি। সেকেন্ড প্রবলেম হচ্ছে, দেখো আগেরটার মতোই একটা দিই। সাপোজ বিউটেন নিয়েছিলাম, অকটেন নিয়ে এবার অকটেন ধরো ধরা যাক 2.28 গ্রাম অকটেন is reacted with excess oxygen. Calculate mass of CO2 produced and its volume at 1 atm and 300 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে সবার আগে আমাদের কাজ হচ্ছে অকটেনের ফর্মুলা জানা।
অকটেন হচ্ছে একটা অ্যালকেন, অ্যালকেনের ফর্মুলা CnH2n+2। তাহলে অকটেনে যদি 8টা কার্বন থাকে তাহলে C8 আর H কত হবে 2n+2 মানে 18টা হবে, ঠিক আছে। তাহলে C8H18 অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করছে, হাইড্রোকার্বনের কম্বাসনে সবসময় CO2 আর H2O তৈরি হয়, এটা আমরা জেনেছি আগে। এখন 2.28 গ্রাম নিয়েছে, দেখো আমাদের কি করতে বলেছে, অকটেনের ডেটা দিয়েছে আর বলেছে CO2-র ডেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি দেখলাম, যে আমি একটু আগে যেটা বললাম, যে যদি যার সঙ্গে যাকে রিলেট করতে দিয়েছে তার মধ্যে একটা অ্যাটম যদি কমন থাকে, কার্বন অ্যাটম কমন, এবং কার্বন অ্যাটম অন্য আর কোনো প্রোডাক্টেও নেই, তখন আমরা পিওসি অ্যাপ্লাই করবো। যদি এখানে CO2-র সঙ্গে যদি কার্বনযুক্ত আরেকটা কম্পাউন্ড তৈরি হতো তখন পিওসি অ্যাপ্লাই করা একটু ঝামেলার হতো, যখন যেটা আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখলাম যে আরও অনেক ডেটা লাগছে। এখানে খুব সরাসরি অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা যদি পিওএসি অন কার্বন যদি অ্যাপ্লাই করি তাহলে আমি কী লিখবো, যে 8 ইন্টু, দেখো 8 হচ্ছে এখানে কার্বনের অ্যাটমিসিটি, 8 ইন্টু মোলস অফ C8H18 ইকুয়াল টু 1 ইন্টু মোলস অফ CO2। এবার এর মোল কত, এটা 2.28 গ্রাম দিয়েছে, গ্রাম থেকে মোলে গেলে কি করতে হয়, N ইকুয়াল টু W/M, মোলার মাস দিয়ে ভাগ করব। মোলার মাস হচ্ছে 8, 12, 96 আর 18, 114, 114 আর 228, তাহলে কত হবে, 2 হবে তো, মানে 0.02 হবে। সো দিস ইকুয়াল টু 1 ইন্টু নাম্বার অফ মোল অফ CO2, মানে এটাই হবে। তাহলে নাম্বার অফ মোল অফ CO2 কত হচ্ছে দেখো 16, তাহলে 0.16 এত মোল হচ্ছে। এত মোল মানে মাস বের করতে বলেছে আমাদের এখানে, মাস অফ CO2। সো দিস ইন্টু 44, এত গ্রাম, 4 ষোলো 64, 64 আর 6 70, তাহলে 7 গ্রাম আমাদের CO2 তৈরি হয়ে যাচ্ছে। আর বলেছে কি 1 ATM আর 300 কেলভিনে কত ভলিউম হচ্ছে, 1 ATM 300 কেলভিন। যদি 1 ATM আর 273 কেলভিন হতো তাহলে ওটা NTP হয়ে যেত, তখন আমরা সরাসরি এই নাম্বার অফ মোলটাকে 22.4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, তাহলে ভলিউম পেয়ে যেতাম। কিন্তু এক্ষেত্রে তো আলাদা, এক্ষেত্রে তো আমাকে কি করতে হবে, PV ইকুয়াল টু NRT অ্যাপ্লাই করতে হবে। তাহলে মোল সংখ্যা ইকুয়াল টু PV, এই যে লিখেই নি একটা লাইন, PV/RT হচ্ছে। তাহলে P, এই ভিটা বের করতে হবে, ঠিক আছে, ও ভিটা বের করতে হবে। তাহলে আমি এটা কী করলাম, তাহলে V ইকুয়াল টু NRT/P করতে হবে। মোল সংখ্যা কত বেরিয়েছে আমাদের, 0.16 ইন্টু 0.0821, 300 আর 1 ATM। এই যে 300 থাকলে আমরা কি বলেছিলাম, যে যখন টেম্পারেচার 300 থাকবে এবং আর এর ভ্যালু লিটার ATM আমরা লিখবো। লিটার ATM কেন লিখলাম, কারণ আমাদের তো প্রেশার 1 ATM বলে দিয়েছে, 1 যদি ATM বলে দেয় তাহলে লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এই ইউনিট যদি লিখি ভ্যালুটা আর এর, তাহলে ATMটা ক্যান্সেল আউট হবে, পড়ে থাকবে লিটার, অর্থাৎ ভলিউমের ইউনিট আমাদের বেরোবে কিসে, লিটারে। আর এই যে গুণফলটা, এইটার ভ্যালু 24.6 হয় অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, 63 আরও কী সব হয় আর কি, 24.6 আমরা ধরে নেব। তাহলে যেটা হচ্ছে 0.16 ইন্টু 24.6। আমরা যদি আরও রাফ আইডিয়া পেতে চাই তাহলে আমরা এটাকে, এই গুণফলটাকে 25 ধরে নিই, 25 ধরে নিই এটাকে, কিন্তু আমরা এই গুণটাই এখন করে নেব, তাহলে আমরা ফাইনালি আনসার পেয়ে যাব। তাহলে 246 আর 16, 73, 7, 32, 39, তার মানে 39.36 লিটার। দেখো আমরা যদি এটাকে অ্যাপ্রক্সিমেটলি যদি 25 ধরতাম তাহলে 25 ইন্টু 16, তাহলে আমাদের আরেকটু তাড়াতাড়ি হয়ে যেত ক্যালকুলেশনটা। এবার সেটার থেকে একটু কম যে ভ্যালুটা আমাদের অপশানে থাকবে সেটা হয়ে যেত কারেক্ট আনসার। যাই হোক, এটা হচ্ছে আমাদের এখন কারেক্ট আনসার। তাহলে এইভাবে আমরা পিওএসি অ্যাপ্লাই করি। দেখো পরের অঙ্কটা বলছে যে 55.2 গ্রাম অফ potassium carbonate is reacted to convert all the carbon atoms into
একটা বড় কম্পাউন্ড দিয়েছে, K2CO3 সঙ্গে কারুর রিয়াকশন করানো হয়েছে, হওয়ার ফলে অনেক কিছু প্রোডাক্ট হয়তো তৈরি হয়েছে, তার মধ্যে সমস্ত কার্বন অ্যাটমগুলো কনভার্ট হয়ে এই কম্পাউন্ড তৈরি করেছে। মানে এই কম্পাউন্ডটার মধ্যে যে কার্বন আছে, এই কার্বনগুলো ছাড়া অন্য আর কোনো প্রোডাক্ট এমন তৈরি হয়নি যেখানে কার্বন আছে। এটা হচ্ছে মোদ্দা কথা। এবার বলেছে ওই কম্পাউন্ডটা যেটা তৈরি হলো তার মাস কতটা তৈরি হয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে আবারও এটা এমন একটা, প্রথম কথা হচ্ছে রিয়াকশানটাই দেয়নি, কার সঙ্গে বিক্রিয়া করানো হয়েছে সেটাই দেয়নি। সেটা যদি দেওয়া থাকতো আমরা ইকুয়েশন বানিয়ে তাকে ব্যালেন্স করার কথা ভাবতে পারতাম। এখানে যখন ইকুয়েশনটাই দেয়নি, সুতরাং ইকুয়েশন লেখা, ব্যালেন্স করা এসব তো কোনো ব্যাপারই নেই। সুতরাং এখানে POAC ইজ আ মাস্ট, অন্য আর কোনো অপশান নেই অঙ্কটা করার। তো ফার্স্ট অফ অল আমরা এটা লিখি যে K2CO3 থেকে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে যেটা, সেইটুকু অন্তত আমরা লিখতে পারি কেমিক্যাল ইকুয়েশনের মতন করে। এখন একটা জিনিস তো ঠিক যে যতগুলো কার্বন অ্যাটম এখানে আছে K2CO3 এর মধ্যে, ততগুলোই কার্বন অ্যাটম এখানেও আছে। নাম্বার অফ কার্বন অ্যাটম ফিক্সড। তাহলে POAC অন কার্বন যদি আমরা করি, POAC অন কার্বন, তাহলে আমরা বলবো যে এখানে কত মোল আছে কার্বন, এখানে 1 মোল আছে। তাহলে 1 ইন্টু মোলস অফ K2CO3 ইকুয়াল টু, এখানে কার্বন করা আছে দেখো 6, 6 × 12টা, তাহলে 12 ইন্টু মোলস অফ K2ZN3 FeCN6 হোল টুয়াইস। ঠিক আছে, এবার এত গ্রাম বলে দিয়েছে, তাহলে গ্রাম থেকে আবারও মোলে নিয়ে যেতে গেলে মোলার মাস দিয়ে ডিভাইড করতে হবে। মোলার মাস কত? এটা 39 × 2 78, আর কার্বনেট কত হয় বলতো? কার্বনেট 60 হয়, 48 আর 12 60, তাহলে 138। এটা কত হবে? 4 হবে, এটা 4 দিয়েছে, তার মানে এটা 0.4 হয়ে যাবে, 0.4। সো দিস ইকুয়াল টু 12 ইন্টু N, এটার নাম্বার অফ মোল আমি N ধরছি, অত বড় আর লেখার দরকার নেই। তাহলে N ইকুয়াল টু কত দেখো? 0.4/12, তাহলে 1/30, এত মোল হয়ে যাচ্ছে। এবার মাস বের করতে গেলে কী করতে হবে? মোল থেকে যদি মাস বের করতে হয় তাহলে মোলের সঙ্গে মোলার মাস মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 698 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেয়ারফোর মাস কত হচ্ছে? 1/30 ইন্টু 698, কত হচ্ছে বলো? এটা কত হবে? যা হবে সেটাই আনসার। এখানে একটু করার চেষ্টা করি। 698 30 15 আর 3 49, 15 দুগুণে 30, 49, 3 45, 40, ওই 23.22 হচ্ছে এত গ্রাম। তাহলে আমাদের প্রোডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের POACর অ্যাপ্লিকেশন। দেখো আর একটা অঙ্ক আমি এবার যেটা করাবো, সেইখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে POAC ওখানে আমি অ্যাপ্লাই করবো ফাইনালি যখন পরীক্ষায় আসবে অঙ্কটা, নাকি POAC অ্যাপ্লাই করবো না। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। পরের অঙ্কটা দেখো। দেখো এখানটা বলেছে ক্যালকুলেট মোলস অফ I2, কত মোল I2 তৈরি হয়েছে? 10 মোল H2O2 থেকে। এবার দেখো H2O2 সঙ্গে তাহলে আমাকে I2কে রিলেট করতে হবে, এদের মোলগুলোকে রিলেট করতে হবে POAC যদি আমি অ্যাপ্লাই করি। এখন H2O2 আর I2-র মধ্যে কোনো কমন অ্যাটম নেই। ঠিক আছে, আমি আগে কী বলছিলাম যে যদি কোনো কমন অ্যাটম থাকে এবং সেই কমন অ্যাটমটা যদি অন্য কোনো প্রোডাক্ট মলিকিউলে না থাকে, তখন POAC অ্যাপ্লাই করাটা সুবিধাজনক। এখন আমি এখানে যদি POAC অ্যাপ্লাই করতে যাই তাহলে কী করতে হবে আমাকে দেখো। তাহলে প্রথম কথা হচ্ছে আমি কী করব? POAC অন হাইড্রোজেন লিখি আগে। তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, পটাশিয়াম, আয়োডিন। ঠিক আছে, চার ধরনের পরমাণুর জন্য আমাকে POAC ইকুয়েশন লিখতে হবে। তাহলে হাইড্রোজেন যদি করি তাহলে দেখো 2 ইন্টু মোলস অফ H2O2, এটা হচ্ছে বাঁ দিকে হাইড্রোজেন, আর ডান দিকে 1 ইন্টু মোলস অফ KOH, এটা হয়ে গেল হাইড্রোজেনের জন্য। POAC অন অক্সিজেন যদি করি তাহলে আবারও 2 ইন্টু মোলস অফ H2O2, আচ্ছা লিখেই দিই পুরোটা,
মোলস অফ H2O2, ডান দিকে অক্সিজেন দেখো 1 ইন্টু মোলস অফ KOH। দেখো এখন এই দুটো ইকুয়েশান একই হয়ে গেল, দুটো সেম ইকুয়েশান আসতেই পারে, তা নিয়ে কোনো সমস্যা নেই। দুটো একই রকম ইকুয়েশান এসছে মানে একটাকে আমরা ইউজ করবো না, তাহলেই হবে। POAC অন পটাশিয়াম, তাহলে দেখো 1 ইন্টু মোলস অফ KI। 1 ইন্টু কেন? কারণ এখানে পটাশিয়ামের তো একটাই আছে, মানে অ্যাটমিসিটি 1, আর এখানে 1, তাহলে 1 ইন্টু মোলস অফ KOH। আর ফাইনালি যদি আয়োডিনের জন্য করি তাহলে 1 ইন্টু মোলস অফ KI, 2 ইন্টু মোলস অফ I2। 2 কেন? কারণ ওর অ্যাটমিসিটি 2। তাহলে এই চারটি ইকুয়েশন পেলাম অ্যাকচুয়ালি, তার মধ্যে এইটাকে আমরা ব্যবহার করব না, কারণ এই সেম ইকুয়েশন দুবার আছে। এবার দেখো কী করতে হবে, আমাকে দিয়েছে 10 মোল H2O2 আছে, তাহলে এইটা থেকে আমি কি পেতে পারি দেখো, 10 মোল আমি এখানে আগে না বসিয়ে খুব ভালো করে যদি তিনটে ইকুয়েশনকে আমি অবজার্ভ করি, তাহলে দেখো আমি এরকম দেখতে পাবো যে 1 মোল অফ KOH এখানেও আছে, এখানেও আছে। তাহলে 1 মোল অফ KOH যদি এটার সঙ্গে সমান হয়, আর 1 মোল অফ KOH যদি এটার সঙ্গে সমান হয়, তাহলে এই দুটো সমান পরস্পরের সঙ্গে। আবার এটা আবার এখানে আছে থার্ড ইকুয়েশনে, তাহলে এই দুজন যদি পরস্পর সমান হয় আর এই দুজন যদি পরস্পর সমান হয়, তাহলে এটা আর এটা ফাইনালি ইকুয়াল হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি, আমি এটা লিখতে পারি দেখো 2 ইন্টু মোলস অফ H2O2 ইকুয়াল টু 2 ইন্টু মোলস অফ I2 লিখতে পারি তো। আরেকবার বলছি দেখে নাও, 2 ইন্টু মোলস অফ H2O2 কার সঙ্গে সমান 1 ইন্টু KOH। 1 ইন্টু KOH আবার কার সঙ্গে সমান, এটার সঙ্গে। তাহলে এই দুটো সমান পরস্পর, এবার এই দুটো সমান হয়েছে। এবার এ আবার এটা আবার হচ্ছে এটা, তো তাহলে এ আবার এর সঙ্গে সমান, তাহলে ফাইনালি এটা আর এটা ইকুয়াল হয়ে গেল। তিনটে ইকুয়েশানকে যদি আমি ম্যাচ করাই বা কম্পেয়ার করাই, তাহলে ফাইনালি কী হয়ে গেল দেখো, 2 যদি কেটে যায় তাহলে মোলস অফ H2O2 আর মোলস অফ I2 সমান। তাহলে আমি যদি 10 মোল H2O2 নিয়ে থাকি 10 মোল, তাহলে I2 কতটা তৈরি হবে? 10 মোল। এটাই আনসার আমাদের। এখন এটা আমরা কীভাবে করলাম? POAC অ্যাপ্লাই করে। POAC যদি না অ্যাপ্লাই করতাম তাহলে কী করে করতে হতো? তাহলে নর্মালি যেরকম করতে হয়, একজনের ডেটা দেওয়া আছে H2O2-র, আর একজনের ডেটা বের করতে হবে, তাহলে নর্মাল আমরা কেস 1 যেরকম পড়েছিলাম স্টয়চিওমেট্রির একদম শুরুতে, সেইভাবে করব। সেভাবে করলে কী করতে হবে? ইকুয়েশন সবার আগে ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স যদি করতে চাই কী করে করবো দেখো, ব্যালেন্সটা করতে গেলে আমি যদি এখানে I2 আছে, এখানে যদি 2 বসাই, আর তাহলে এখানে যদি 2 বসাই, তাহলে ব্যালেন্স হয়ে গেল, এটা ব্যালেন্স হয়ে গেল। এইবার এটা যে 10 মোল, তাহলে এটা কত মোল তৈরি হবে দেখো, 1 ইন্ডেক্স, এরও এক স্টয়চিওমেট্রিক সেম। তাহলে সেম যদি হয় তাহলে মোল সংখ্যা কত হবে? সমান হয়ে যাবে, 10 মোল হয়ে গেল। এবার বলো কোনটা তাড়াতাড়ি হলো, POAC অ্যাপ্লাই করে নাকি ব্যালেন্স করে? এবার ব্যালেন্স করে নিশ্চয়ই অঙ্কটা তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে। কেন তাড়াতাড়ি হয়ে গেল ব্যালেন্স করে? POAC করে দেরি হলো কেন? কারণ POAC করে যাদের মধ্যে রিলেট করতে দিয়েছে কোয়েশ্চেন, H2O2 আর I2, ওদের মধ্যে সরাসরি কোনো রিলেশনই নেই, ওদের মধ্যে সরাসরি কোনো কমন অ্যাটম নেই। তাই জন্য আমাকে এতগুলো ইকুয়েশান লিখে তাদের মধ্যে রিলেশান বের করতে হলো আগে। তাহলে সুতরাং বোঝাই যাচ্ছে যে POAC অ্যাপ্লাই করাটা কখনো কখনো খুব সুবিধাজনক, একদম তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে, আবার কখনো কখনো POAC অ্যাপ্লাই করলে দেরি হবে। তো তোমরা কি করবে, বিভিন্ন প্রবলেমগুলো করার সময় নিজেরাই জাজ করবে যে POAC অ্যাপ্লাই করব না করব না। তাহলে কী হবে, ফাইনালি পরীক্ষার সময় আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। POAC যদি আমি না শিখি তাহলে কী হবে? তাহলে এই অঙ্কটা করা খুব সুবিধাজনক, কিন্তু এমন অনেক অঙ্ক আছে যেখানে ব্যালেন্স করাটাই একটু মুশকিল, বা এমন অনেক অঙ্ক আছে যেখানে ব্যালেন্স না করলে, যেমন ওই হাইড্রোকার্বনের কম্বাসনটা দেখালাম, ব্যালেন্স না করলে খুব তাড়াতাড়ি POAC অ্যাপ্লাই করে এক লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে। তো এই জাজমেন্টটা তোমাদের উপরে যে POAC আমি অ্যাপ্লাই করব নাকি করব না। বোঝানো গেল আশা করা যায় POAC। এখন আমরা নেক্সট টপিকে চলে যাবো আজকে, সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল রিয়াকশান। দেখো দেখো সিকুয়েন্সিয়াল রিয়াকশান। সিকুয়েন্সিয়াল মানে সিকুয়েন্স মানে বুঝতেই পারছো যে পরপর কিছু ঘটনা ঘটবে, পরপর সিকুয়েন্সিয়ালি। অর্থাৎ এখানে কি হয়, 2-3টে রিয়াকশান আমাদেরকে দিয়ে দেবে। সাপোজ A আর B রিয়াকশান করে C তৈরি করলো,
সি আবার হয়তো ডি এর সঙ্গে রিয়াকশন করে ই তৈরি করলো বা ই প্লাস এফ তৈরি করলো। এবার ওখান থেকে আবার ই অথবা এফ কেউ একজন জি এর সঙ্গে রিয়াকশন করে এইচ তৈরি করলো। 3-4টে এরকম রিয়াকশন পরপর হচ্ছে। এবার আমাকে ফাইনালি জিজ্ঞেস করছে যে সাপোজ 10 মোল এ দেওয়া আছে, ওখান থেকে কত মোল এইচ তৈরি হবে। এখন এটা যদি কোয়েশ্চেন হয় তাহলে পরপর 3-4টে রিয়াকশান আমাকে করতে হবে, অর্থাৎ আর কিছুই না, স্টয়চিওমেট্রির যে প্রবলেমগুলো আমরা এতক্ষণ সলভ করলাম আর কি, সেইগুলোরই ওরকম 2-3টে অঙ্ক ধরো একসঙ্গে কম্বাইন্ড অবস্থায় আছে, সেটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল রিয়াকশন। আর নতুন কিছু করতে হবে না, এটা নতুন কিছু থিওরি কিছু নয়, ওই অ্যাপ্লিকেশনই, মানে আমরা সরাসরি অঙ্কতেই চলে যাব, ঠিক আছে। তো দেখো প্রথম অঙ্কটা দেখো, সাপোজ এরকম দেওয়া আছে 3a + 2b রিয়াকশান করে ধরো তৈরি হয়েছে 5c। এবার ধরো পরের রিয়াকশান 4c আর 3d তৈরি হয়ে গেল ধরো 8e। এটা 1 নম্বর ইকুয়েশান, এটা 2 নম্বর ইকুয়েশান। এবার ধরো কোয়েশ্চেন 1 হচ্ছে এখান থেকে আমরা এই দুটো ইকুয়েশান ব্যবহার করে আমরা 2-3টে অঙ্ক করবো এখান থেকে। কোয়েশ্চেন 1 হচ্ছে যে ক্যালকুলেট moles of E formed from 15 মোল A। 15 মোল A নেওয়া হয়েছে, সেখান থেকে কত মোল E তৈরি হবে এটা বের করতে বলেছে। তাহলে 15 মোল যদি আমি A নিই, তাহলে A তো B এর সঙ্গে রিয়াকশন করে আগে C তৈরি করবে, তাহলে কতটা C তৈরি হচ্ছে ওটা আগে আমাকে বের করতে হবে। তারপরে যতটা C তৈরি হলো সেই Cটাকে আবার রিয়াকশন করাতে হবে D এর সঙ্গে, যাতে করে E তৈরি হয়। এখন দেখো রিলেট করতে বলেছে কার সঙ্গে কার, A এর সঙ্গে E। তাহলে A এবং E ছাড়া বাকি যে রিয়াক্ট্যান্টগুলো আছে, যারা যা কিছু আছে আর কি, আমরা ধরে নেব যে তারা কেউই কম পরিমাণে নেই, সবাই সাফিসিয়েন্ট পরিমাণে আছে, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটা না আমরা অ্যাকচুয়ালি দুভাবে করব। প্রথমে কীভাবে করছি দেখো, ফার্স্ট মেথডে আমি এরকম করছি যে ইকুয়েশনটাকে লিখি। কত মোল দেখো নিয়েছে, এটা 15 মোল। এটা যদি 15 মোল হয় তাহলে এখান থেকে সি কত তৈরি হবে, 5/3 কোএফিসিয়েন্ট এটার বাই এটার ইন্টু 15। তাহলে কত হচ্ছে এটা দেখো 25 মোল। তাহলে 25 মোল সি তৈরি হয়ে গেল। এইবার নেক্সট রিয়াকশান দেখো, এটা 1 যদি হয়, 2 নম্বর রিয়াকশান কী হচ্ছে, 4c + 3d থেকে তৈরি হচ্ছে 8e। তাহলে এটা যদি আমি 25 মোল নিই তাহলে তৈরি হবে 8/4 ইন্টু 25, মানে ফাইনালি 50 মোল ই তৈরি হয়ে গেল। 50 মোল ই তৈরি হয়ে গেল। দেখো খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল। এখন এই অঙ্কটাই আর একটা মেথডে করা যায়। সেই মেথডটা কীরকম দেখো, ফাইনালি আমাকে এ থেকে তৈরি করতে হবে কি, ই। এ থেকে ই তৈরি করতে হবে, মাঝখানে তৈরি হচ্ছে ইন্টারমিডিয়েট হিসেবে সি, যেই সিটা আবার পরের স্টেপে রিয়াকশান করে যাচ্ছে। তাহলে ফাইনালি যখন আমাদের এরকম থাকবে যে কোনো সিকোয়েন্সিয়াল রিয়াকশানে কোনো একটা স্টেপে একজন কেউ তৈরি হচ্ছে প্রোডাক্ট, সে আবার পরের স্টেপে রিয়াকশান করছে, তখন ফাইনালি কী হয়, ওইটাকে আমাদেরকে এলিমিনেট করতে হয়। আমরা যেরকম ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সলভ করি, ঠিক সেই রকমভাবে আমরা এই দুটো ইকুয়েশনকে ম্যাথামেটিক্যালি সলভ করলে কী হয় দেখো, ম্যাথামেটিক্যালি যদি সলভ করে আমাকে এই ইন্টারমিডিয়েটটাকে যদি আউট করতে হয়, তাহলে এই টোটাল ইকুয়েশনটাকে আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এটাকে আমাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 20, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। ফার্স্ট মেথডটা আশা করা যায় বোঝা গেল, নর্মালি যেভাবে আমরা করি খুব সহজেই অঙ্কটা হয়ে গেল। সেকেন্ড মেথডটা দেখো একটু কেমন হচ্ছে। তাহলে আমরা মাল্টিপ্লাই করছি, করলে পরে প্রথম ইকুয়েশনটা হয়ে যাবে এরকম দেখো, 12 আর এটা 8 আর এটা 20, আর এখানে 20, 15 আর এখানে 40। এবার দুটোকে যোগ করব, যোগ করলে পরে এটা আউট হয়ে গেল। তাহলে আমার ফাইনাল ইকুয়েশন হচ্ছে 12a 8b 15d থেকে 40e হলো। এবার যা ডেটা দেওয়া ছিল, এ কতটা দেওয়া ছিল বলো, 15 মোল দেওয়া ছিল।
15 মোল যদি এ হয় তাহলে এটা কত হয়ে যাবে 40/12 কোএফিসিয়েন্ট 40/12 ইন্টু 15 এত মোল কত হচ্ছে দেখো 4 3 4 এ 10 এটা 5 মানে 50 মোল একই রকম আনসার এলো আসাই উচিত। তাহলে এই যে দুটো মেথড এই দুটো মেথডের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য সেইটা কে ডিসাইড করবে? তোমরা ডিসাইড করবে, কারণ ফাইনালি পরীক্ষার সময় অঙ্কটা তোমাকেই করতে হবে। যে মেথড তোমাদের কাছে সুইটেবল বলে মনে হবে সেই মেথডে করবে। তবে সুইটেবিলিটির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে মেথডটায় আমাদের বেশি টাইম সেভ হবে, কম সময় করা যাবে, সেই মেথডটাই গ্রহণযোগ্য। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই পার্টিকুলার কেসে এইরকম ইকুয়েশান ম্যাথামেটিক্যালি সলভ করে তারপরে ভ্যালু পুট করার থেকে আগে যেভাবে আমরা করলাম দুটো ইকুয়েশানকে পরপর করে সেভাবে করলেই বোধহয় তাড়াতাড়ি হলো। যাই হোক, যেটা তাড়াতাড়ি হবে বলে মনে হবে সেই ফর্মেই যাবে। এখন এইটা দেখো এমন একটা রিয়াকশান যেখানে একটা এ এর ডেটা দেওয়া ছিল আর বলা হচ্ছিল যে ই কতটা তৈরি হবে। ঠিক আছে, আমরা এই রিয়াকশানটা যদি উল্টো করে ভাবি, ধরো প্রোডাক্ট দেওয়া আছে, সেটা তৈরি করতে কত মোল একটা রিঅ্যাক্ট্যান্ট লাগছে সেটা যদি বের করতে যাই, তাহলে আমরা এই পার্টিকুলার ইকুয়েশান দুটোই ব্যবহার করে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 বলবো। এবারে কোয়েশ্চেন নাম্বার 2 লেখো, 20 মোল ই তৈরি করতে গেলে কতটা বি লাগছে। তাহলে আগেরটায় এ দেওয়া ছিল, সেখান থেকে ইতে আসতে হয়েছিল। তো যেটা দেওয়া থাকবে সেই ইকুয়েশানটাকেই তো আমি আগে সলভ করতে পারবো, যেটা দেওয়া নেই সেটাকে আমি তো আগে সলভ করতে পারবো না। তাহলে তখন ওই জন্য আমরা আগে এইটাকে সলভ করেছিলাম, সি বের করেছিলাম, তারপর সি ভ্যালুটা এখানে কাজে লাগিয়েছিলাম। এখন যেহেতু এখানে ইটা দেওয়া আছে, তাহলে সেকেন্ড ইকুয়েশানটাকে আমি আগে ব্যবহার করতে পারবো, তারপরে আমি সেখান থেকে ফার্স্ট ইকুয়েশানে যাব। তাহলে সেকেন্ড ইকুয়েশানে আমি লিখি 4c + 3d, এখান থেকে তৈরি হচ্ছে 8e। এখন ই কতটা তৈরি হচ্ছে দেখো 20 মোল। তাহলে এটা যদি 20 মোল হয় তাহলে এখান থেকে ফার্স্টে সি কতটা তৈরি হচ্ছে বের করে নিই, কারণ এই সিটাকে আমি ওই ইকুয়েশানে কাজে লাগাতে পারবো। আমি যদি এখান থেকে ডি কতটা তৈরি হয় যদি বের করে নিই তাহলে লাভ হবে না, কারণ ডি তো আর ফার্স্ট ইকুয়েশানে নেই, ডি তো ফার্স্ট ইকুয়েশানে আমি কাজে লাগাতে পারবো না। তাহলে সিটা বের করার জন্য কী হবে 4/8 × 20, তাহলে কত হচ্ছে দেখো 10 মোল হচ্ছে। তা 10 মোল সি তৈরি হলো। এবার এই ভ্যালুটা আমি কাজে লাগাবো কোথায়? ফার্স্ট ইকুয়েশান। তাহলে আচ্ছা এইটা মুছে দিচ্ছি, আমি মুছে দেবো। অ্যাকচুয়ালি ফার্স্ট ইকুয়েশানটাই আমি আরেকবার লিখছি এখানে। তাহলে এবার সি তৈরি হয়েছে আমার 10 মোল। তাহলে এবার এ কতটা লাগবে, নাকি বি কতটা লাগবে? তাহলে 2/5 × 10 এত মোল লাগবে, তাহলে 4 মোল লাগবে। এটা গেল আমাদের আনসার। ঠিক আছে, আবারও এই অঙ্কটাকেও আমরা ওইভাবে দুটো ইকুয়েশানকে ম্যাথামেটিক্যালি সলভ করে তারপরে ভ্যালু বসাতে পারতাম, তাহলে হতো, যেটা আমরা সলভ করেছিলাম অলরেডি আগে। তো ওইখানে ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাবে। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সেকেন্ড পার্ট। এই অঙ্কটার আরেকটা থার্ড পার্ট করবো আমরা। দেখো এই অঙ্কটারই থার্ড একটা পার্ট। এখানটা কি হচ্ছে বলে দিয়েছে যে ক্যালকুলেট ম্যাক্সিমাম মোল অফ ই, কতটা ই তৈরি হচ্ছে ম্যাক্সিমাম, কোত্থেকে? 15 মোল এ, 20 মোল বি, 10 মোল ডি। অর্থাৎ মোর দ্যান ওয়ান রিঅ্যাক্ট্যান্টের ডেটা দেওয়া আছে। মোর দ্যান ওয়ান রিঅ্যাক্ট্যান্টের যদি ডেটা দেওয়া থাকে তাহলে আমাদের কোন কনসেপ্ট অ্যাপ্লাই করতে হয়? লিমিটিং রিএজেন্ট। তাহলে এইবার আমাদেরকে এই ইকুয়েশানগুলো সলভ করতে হবে লিমিটিং রিএজেন্ট এইটা অ্যাপ্লাই করে। এখন দেখো আবারও এই প্রবলেমটা আমি দুটো মেথডে করব। প্রথমে নর্মালি আলাদা আলাদা করে ইকুয়েশান ব্যবহার করে, আর একবার ওই ম্যাথামেটিক্যালি কম্বাইন করে দুটোকে তারপরে করব। তাহলে প্রথমে ফার্স্ট মেথডটা করছি। আচ্ছা, আমি না সেকেন্ড ইকুয়েশানটাকে এইদিকে রাখছি। 4c + 3d থেকে 8e তৈরি হচ্ছে, এটাকে এইদিকে রাখছি। তাহলে এখানটা আমি ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাহলে দেখো এ নিয়েছে কত? 15 মোল, আর বি নিয়েছে কত? 20 মোল। এখন লিমিটিং রিএজেন্ট কনসেপ্টে আমরা কী করি? দুটো লাইন আমরা করি, t = 0 আর t = end, এটা 0। এখন 15 - 3x, 20 - 2x, আর এটা 5x। দুজনের মধ্যে এলআর কোনটা? 20/2 10, আর 15/3 5। তাহলে এটা এলআর। এটা যদি এলআর হয় তাহলে এটা 0 হয়ে যাবে। 15 - 3x = 0 হয়ে গেলে x = কত?
5, তাহলে এটা কত হয়ে যাবে 25, তাহলে 25 মোল সি তৈরি হয়েছে। এইবার এই 25 মোল সি পরের স্টেপে রিয়াকশন করবে তো, তাহলে এটা 25 মোল সি, আর ডি কত মোল 10 মোল, তাহলে শুরুতে আবার এটা 0, আর টি ইকুয়াল টু এন্ডে এটা 25 মাইনাস 4x, আর এটা 10 মাইনাস 3x, আর এটা 8x। এবার এই দুজনের মধ্যে সি আর ডি এর মধ্যে এলআরকে 25/4, 25/4 মানে 25/2 মানে 12.5, 6.25, 6 পয়েন্ট, আর এটা 10কে 3 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট কিছু একটা হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের এলআর। যদি এলআর হয় তাহলে 10 মাইনাস 3x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 10/3 মানে কত, ওই যেটা বললাম 3.3 লিখছি। তাহলে 8x মানে কত, 8 ইন্টু 3.3, তাহলে 27.4, তাহলে এত মোল আমাদের তৈরি হয়ে গেল ই। তাহলে আমরা ফাইনালি কি করলাম, কতটা ই তৈরি হয় সেটা আমরা বের করে ফেলতে পারলাম। তো দুটো আলাদা আলাদা ইকুয়েশন অ্যাকচুয়ালি আমরা সলভ করলাম লিমিটিং রিয়েজেন্ট মেথড ইউজ করে। এখন এই রিয়াকশানটার আরও একটা পার্ট আছে, অলসো ক্যালকুলেট মোলস লেফট আনরিয়াক্টেড, মানে কত মোল বিক্রিয়া না করে রয়ে গেছে এক্সেস রিয়েজেন্টগুলো। এখন এক্সেস রিয়েজেন্ট কোনটা সেটা তো আইডেন্টিফাই করতে হবে। দেখো যত মোল এখানে আমরা সি তৈরি করেছিলাম 25 মোল সি কি সেকেন্ড স্টেপে পুরোপুরি রিয়াকশান করে গেছে? না, পুরোপুরি রিয়াকশান তো করেছে লিমিটিং রিয়েজেন্ট, তাহলে সি নিশ্চয়ই এক্সেস আছে, তাহলে এখানে সি এক্সেস, আর ফার্স্ট স্টেপে এ ছিল এলআর, তাহলে বি ছিল এক্সেস, তাহলে টোটাল এক্সেস রিয়েজেন্ট কোনটা কোনটা হয়ে গেল, বি আর সি। তাহলে এখান থেকে বি কতটা পড়ে থাকলো দেখো, এক্স এখানে এক্স যদি 5 হয় তাহলে বি কতটা পড়ে থাকলো 20 মাইনাস 2x, 20 মাইনাস 10, তাহলে 10 মোল বি আনরিয়াক্টেড। আর এখানে কত মোল আনরিয়াক্টেড, এখানে এক্স হচ্ছে কত 3.3 ইন্টু 4 করতে হবে তাহলে আমাকে, তাহলে 3 4 12, 12 1 13, তাহলে এইটা হচ্ছে আমাদের আনরিয়াক্টেড। 11.8 মোল সি আনরিয়াক্টেড আর 10 মোল হচ্ছে বি আনরিয়াক্টেড। তাহলে এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট মেথড, যেখানে আমরা দুটো আলাদা ইকুয়েশনে লিমিটিং রিয়েজেন্ট কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, করে আমরা সলভ করলাম। এবার আমি আসছি ওই মেথডটাতে যেখানে আমরা দুটোকে কী করেছিলাম, কম্বাইন করেছিলাম। তাহলে আবারও আমরা কি করব, এটাকে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করব, তাহলে 12, 8, 20, আর এখানে ওটাকে করব 5 দিয়ে, 20, 15 আর 40, দুটোকে যোগ করব, সি আউট হয়ে গেল, তাহলে 12A, 8B, 15D থেকে, আচ্ছা এটা ই হবে, থেকে 40E তৈরি হয়ে গেল। দেওয়া আছে এবার দেখো কী কী, এবার এ বি ডি তিনটেই দেওয়া আছে, তিনটেই এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে টি ইকুয়াল টু 0-তে 15 মোল, 20 মোল, 10 মোল, এটা 0। টি ইকুয়াল টু এন্ডে কত হবে, 15 মাইনাস 12A, 20 মাইনাস 8B, আর 10 মাইনাস 15D, আর এটা ডি ভি কেন লিখছি, এক্স তো, এক্স, সরি কারেকশান করে না ওটা। এবার এলআর খুঁজতে হবে 15/12, এটাই মনে হচ্ছে হবে, কারণ 20/8 মানে 2 পয়েন্ট কিছু একটা, 2.5 কাছাকাছি, আর এটা হচ্ছে 10/15, এটা সব থেকে কম হবে, 1 থেকেও কম, 10/15, আর এটা সেটাও 15/12, হ্যাঁ এটাই তাহলে আমাদের এলআর হয়ে গেল। তাহলে ওটা যদি এলআর হয় তাহলে 10 মাইনাস 15x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 10/15 মানে 2/3, তাহলে কতটা ই তৈরি হয়ে গেল, 40 ইন্টু 2/3, তাহলে 80/3 কতটা তৈরি হলো দেখো।
তাহলে 20, 3 6 18, তাহলে এতটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেখো আগেরটার মতন আনসার এসে গেল প্রায়। দেখো তো পরের অঙ্কটাতে আবারও এরকম 3খানা ইকুয়েশন দেওয়া আছে। প্রথমে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের রিয়াকশান, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিলিন C2H2 অ্যাসিটিলিন। তারপরে তার সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশান, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিন থেকে তৈরি করা হয়েছে পলিইথিলিন। এখন বলছে যে ক্যালকুলেট মাস অফ পলিইথিলিন ফর্মড ফ্রম 1.28 kg অফ ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের 1.28 kg নেওয়া হয়েছে, তাহলে কতটা পলিইথিলিন তৈরি হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইকুয়েশনগুলো ব্যালেন্স করা। ব্যালেন্স করব, তাহলে দেখো আমি এখানটাই করছি, আর আলাদা করে আর ইকুয়েশনগুলো লিখছি না। তাহলে এখানে 2 বসালে ব্যালেন্স হয়ে যাবে। দেখো 4টে হাইড্রোজেন, 2 2 4টে, অক্সিজেন 2টো, কার্বনও 2টো। হ্যাঁ আচ্ছা, এটা তো ব্যালেন্সই আছে। এখানে আমাকে সামনে এন বসাতে হবে। এন মোল তৈরি হয়েছে, এন মোল কম্বাইন করেছে, সামনে এন বসালাম, 3টে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এবার প্রথম কথা হচ্ছে যে দেওয়া আছে 1.28 kg, আর ক্যালসিয়াম কার্বনে ক্যালসিয়াম 40, কার্বন 24, তাহলে 64 ডাবল হচ্ছে 128। তাহলে 1.28/64 মানে কত? 0.02 এত মোল। ঠিক আছে, দেখো এখান থেকে তৈরি হয়েছে অ্যাসিটিলিন। এবার ব্যালেন্স ইকুয়েশনে দুজনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যদি সেম থাকে, তাহলে এটা যদি 0.02 মোল হয়, তাহলে এটাও 0.02 মোল তৈরি হবে। সেই 0.02 মোল থেকে এটাও তৈরি হবে 0.02 মোল, কারণ আবারও সমান সমান কোএফিসিয়েন্ট 1 1 করে। আর এখানে এটা যদি আমি 0.02 নিই, তাহলে এটা তৈরি হবে কতটা? এর কোএফিসিয়েন্ট কত? 1, আর এর কোএফিসিয়েন্ট কত? n। তাহলে 1/n ইন্টু 0.02, এত মোল তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে মাস কত হবে? মাস এখন তাহলে মাস যদি বের করতে হয়, মোল থেকে যদি আমাকে মাসে যেতে হয়, কী করতে হবে? মোল থেকে যদি আমাকে মাসে যেতে হয়, তাহলে মোলের সঙ্গে মোলার মাস মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মোল কত বেরিয়েছে? এটা মোলার মাস কত? দেখো C2H4 এর মোলার মাস কত? 24 আর 4 28। তাহলে এই টোটালটার মোলার মাস কত হয়ে যাবে? 28 ইন্টু n। ঠিক আছে না, 28 n হয়ে যাবে। n আর n আউট হয়ে গেল, পড়ে থাকলো কত? তাহলে এত গ্রাম মাসটা নিশ্চয়ই। তাহলে 28 ইন্টু 0.28 মানে 28 দুগুণে 56, তার মানে 0.56 গ্রাম। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস ভুল করেছি আমরা, সেটা হচ্ছে যে 1.28 তো কেজি, এটা তো গ্রাম না, তাই না? 1.28 কেজি মানে অ্যাকচুয়ালি এটা 1280 গ্রাম। 1280 গ্রাম মানে এটা অ্যাকচুয়ালি 20 মোল তৈরি হবে। তাহলে 20, এটা 20, এগুলো সব কারেক্ট করে নাও, গন্ডগোল হয়ে গেল। এগুলো সবই মুছে দিচ্ছি। তাহলে এটা 20 মোল, এটা 20, এটা 20 মোল হলে এটাও 20 মোল, আর এটা 1/n ইন্টু 20 মোল। তাহলে 1/n ইন্টু 20 ইন্টু 28n, এত গ্রাম তৈরি হয়ে যাবে আমার পলিইথিলিন। তাহলে এটা ইন্টু এটা 560 গ্রাম তৈরি হয়ে গেল। এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা, এখন এই অঙ্কগুলো সিকুয়েন্সিয়াল যে এই যে রিয়াকশানসগুলো, এখানেও কিন্তু তুমি পিওএসি অ্যাপ্লাই করতেই পারো, অ্যাপ্লাই করাই যায়। তাহলে তিনখানা ইকুয়েশনের জন্য, মানে একবার কার্বনের জন্য, একবার হাইড্রোজেনের জন্য, একবার অক্সিজেনের জন্য, একবার ক্যালসিয়ামের জন্য পিওএসি ইকুয়েশন লিখতে হবে, মানে ব্যাপারটা অনেকটাই লেংদি হয়ে যাবে। সুতরাং এই সমস্ত সিকুয়েন্সিয়াল রিয়াকশানে আমরা পিওএসি অ্যাপ্লাই করার কথা ভাববই না, নর্মাল ডাইরেক্ট যে মেথড আছে সেই মেথডেই করবো। আচ্ছা, লাস্ট একটা অঙ্ক দেখে নাও আজকের। দেখো, আজকের আমাদের লাস্ট প্রবলেম। তিনটে ইকুয়েশান দেওয়া আছে, আবার আমি একটু গ্যাপ দিয়েই লিখেছি, কারণ আমি এখানটাই আনসারটা লিখবো, তাই জন্য। তিনটে ইকুয়েশান দেওয়া আছে, বলেছে যে 568 গ্রাম ক্লোরিন, এই ক্লোরিনটা নেওয়া আছে 568 গ্রাম, সেখান থেকে কতটা KClO4 তৈরি হবে। তাহলে এই যদি আমাদের কোয়েশ্চেন হয়, তাহলে এটা যদি 568 গ্রাম হয়, তাহলে 568/71 এত মোল হবে ক্লোরিন। এটা মানে কত বলো? 8, সিম্পলি 8, এটা 8 মোল। এখন এখানে একটা জিনিস করা আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা, মানে ইকুয়েশনগুলো ব্যালেন্স করা আছে। ব্যালেন্স করা না থাকলে আমাদের আগে ব্যালেন্স করে নিতে হতো। তো এটা যদি 8 হয়, তো দেখো সেকেন্ড ইকুয়েশনে KClO আছে, তাহলে এটার সঙ্গে KClকে আমাকে রিলেট করাতে হবে। দুটোরই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেম, তাহলে এটাও তৈরি হবে 8 মোল। এখন এই 8 মোলটাই সেকেন্ড স্টেপে রিয়াকশান করবে। 8 মোল থেকে KClO3 আমার থার্ড স্টেপে আছে, তাহলে এর সঙ্গে KClO3টাকে আমাকে রিলেট করাতে হবে। তাহলে তৈরি হবে কতটা? দেখো 1/3 × 8 এত মোল, যেটা আবার পরের স্টেপে রিয়াকশান করবে। তাহলে 8/3 মোল যদি রিয়াকশান করে, তাহলে এটা তৈরি হবে কত? 3/4 × 8/3, ঠিক আছে? তাহলে 2 মোল হয়ে গেল। দেখো 2 মোল KClO4 তৈরি হলো। এবার ওর মাস চেয়েছে, মাস, তাহলে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মোলার মাস কত বলো? পটাশিয়াম 39 আর 35.5 আর 64, তাহলে কত হচ্ছে? এত গ্রাম তৈরি হবে KClO4। তো এটা কত হচ্ছে দেখো? 39, 35.5 আর 64, 138.5। আচ্ছা, 2 দিয়ে গুণ করতে হবে আবার, 7, 277, হ্যাঁ, 277 গ্রাম। এই হয়ে গেল আমাদের KClO4, ঠিক আছে? তো আশা করা যায় যে পিওএসি এবং সিকুয়েন্সিয়াল রিয়াকশান এই দুটো বোঝাতে পারলাম। তোমরা এরকম আরও কয়েকটা প্রবলেম বাড়িতে সলভ করে নাও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আমরা এরকম স্টয়চিওমেট্রির আরও 2-1টা ছোটো ছোটো টপিক নিয়ে আলোচনা করব। ওকে।